সেটি কিন্তু একটি ইম্পর্টেন্ট অঙ্ক ডাক্তার একটু ক্রিটিক্যাল, তোমরা দেখে নাও। দেখো যে কোন গণকের পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য 8√2, কোন দেখো কোন গণকের পৃষ্ঠতলের দেখো তলের কোণের দৈর্ঘ্য দৈর্ঘ্য 8√2 সেন্টিমিটার দেখো হলে এর কোণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। এর কোণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। এখানে তাহলে তোমরা দেখো যে উদাহরণ 32 পেজ নম্বর 322 সাধারণ গণিত অনুশীলনী 16.4 এখানে কোন গণকের পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য 8√2 হলে এর কোণের দৈর্ঘ্য আয়তন নির্ণয় করো। তাহলে মনে করি গণকের ধারে, তাহলে দড়ি গণকটির ধার এ, দড়ি যে গণকের ধার এ, তাহলে গণকের দৈর্ঘ্য ধার এ হলে গণকটির পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য, সুতরাং গণক পৃষ্ঠতলের দেখো পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য √2 ইনটু a, গণকটির পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য √2 ইনটু a। তো গণকের কইছে যে এর পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য এত, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি। দেখো এখানে কিন্তু গণকটির পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে দেখো 8√2, তাহলে আমরা জানি গণকটি যেহেতু হচ্ছে তোমার একটি বর্গাকৃতি, যেহেতু আমরা জানি সংজ্ঞায় গণকের যে গণবস্তু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান তাকে গণক বলা হয়। তাহলে গণকের প্রতিটি যে তল আছে সেই প্রত্যেকটি তল কিন্তু হবে একটি বর্গক্ষেত্র। তাহলে গণকের যদি প্রত্যেকটি তল একটি বর্গক্ষেত্র হয় কোন গণকের পৃষ্ঠতলে, তাহলে বলা হচ্ছে যে গণকের পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য হবে অর্থাৎ বর্গের কোণের দৈর্ঘ্যের সমান। আশা করি তোমরা এই পেজটুকু বুঝতে পেরেছ। তাহলে আমাদের গণকের পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য দেওয়া আছে, কারণ হচ্ছে যে প্রত্যেকটা গণকের প্রতিটা তলই হচ্ছে একটি বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য হবে √2 * a।
তাহলে অর্থাৎ ঘনকটির পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য হবে √2 ইনটু কত a। কাজে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি, দেখো যে এখানে ঘনকের পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য দেওয়া আছে √2 ইনটু a, আমরা জানি এইটুকু হবে 8√2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি এর মান বের করি, লিখতে পারি 8√2 ইকুয়াল টু হবে তোমার √2। তাহলে আমরা এখানে পাচ্ছি, দেখো 8 পাচ্ছি এর মান। তাহলে এর মান আমরা পেলাম 8 কাটাকাটি রোডে রোডে, তাহলে 8 পেলাম। তুমি এই ঘনকের কোণের দৈর্ঘ্য, এখন শেষে বলা হচ্ছে হলে এর কোণের দৈর্ঘ্য, তার মানে হচ্ছে ঘনকের কোণের দৈর্ঘ্য আয়তন। সুতরাং আমরা লিখতে পারি যে ঘনকের কোণের দৈর্ঘ্য, দেখো এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঘনকের কোণের দৈর্ঘ্য আমরা জানি সরাসরি √3 ইনটু a। তাহলে এখানে √3 ইনটু a যদি তুমি গুণ দাও 8, তাহলে আমরা লিখতে পারি, দেখো 13.856 13.856 এত সেন্টিমিটার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখানে হচ্ছে যে ঘনকের কোণের দৈর্ঘ্য আমরা বের করতে পেরেছি যে 13.8, অর্থাৎ এইটা √3 কে গুণ করলে তোমার মান আসে 13.856 সেন্টিমিটার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এবং ঘনকটির আয়তন, এখন চলো আমরা এই ঘনকটির আয়তন নির্ণয় করব। যেহেতু এর মান আমরা পেয়েছি, এখানে ঘনকের দায়ের দৈর্ঘ্য আমরা পেয়েছি, তাহলে ঘনকটির আয়তন হবে, এখানে দেখো উপরে চলো, তাহলে সুতরাং ঘনকটির আয়তন হবে, দেখো এখানে a কিউ, অর্থাৎ ঘনকের আয়তন হবে a কিউ। তাহলে এর মান এখানে আমরা বের করেছিলাম 8, দেখো তাহলে 8 যদি তুমি বসাও, তাহলে 8 কিউ, এটিকে ক্যালকুলেটরের সাহায্যে গুণ করো 512 ঘন সেন্টিমিটার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এই ছিল আজকে এই উদাহরণ 32 নম্বর উদাহরণটির সম্পূর্ণ সমাধান এখানে শেষ হলো। আর আমরা যদি সাজিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারি, দেখো যে ঘনকের কোণের দৈর্ঘ্য, সুতরাং লিখতে পারি যে ঘনকের কোণের দৈর্ঘ্য তুমি লিখতে পারো 13.856 ঘন সেন্টিমিটার। এবং পৃষ্ঠতলের বা ঘনকের কোণের দৈর্ঘ্য আমরা বের করেছি। এখন তুমি লিখতে পারো ঘনকের আয়তন, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এই লিখলাম যে ঘনকের আয়তন, এইখানে আমরা লিখতে পারি 512 ঘন সেন্টিমিটার। এই ছিল আজকের যে প্রশ্ন, সেই প্রশ্নটি পুরো আনসার এবং সমাধান এখানে আমি তোমাদের দিয়ে দিয়েছি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ।
এখন আমরা যাব 33 নম্বরের একটি উদাহরণ আছে, সেটি দেখো আমরা কিভাবে অতি সহজে করতে পারি। এইটুকু আমরা আজকে মুছে দিই। তাহলে দেখো আমি 33 নম্বরের উদাহরণটি তোমাদের জন্য সমাধান করার চেষ্টা করছি। তাহলে আমি চলো যে 33 নম্বর উদাহরণ দেখো, এখানে উদাহরণ দেখো 33 নম্বর। এইখানে তুমি দেখতে পাচ্ছ যে ডাকটি একটু দেখো, হ্যাঁ 33 নম্বরে তোমরা দেখে নাও উদাহরণ 33 যে উদাহরণ 33 এখানে এই উদাহরণটির মাধ্যমে তুমি দেখো যে কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, যে কোন আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার, এবং হচ্ছে তোমার প্রস্থ 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে তোমার 5 সেন্টিমিটার। একে দাঁড়ি একটি বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়, একে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়, বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তাহলে দেখো এখানে তুমি একটু লক্ষ্য করো, দেখো যে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে তোমার 5 সেন্টিমিটার। এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার। একটি বৃহত্তর বাহু চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। এখানে যদি আমরা দেখো সমাধান আমরা করতে পারি যে এখানে বৃহত্তর বাহু হচ্ছে 12 সেন্টিমিটার। এই 12 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, যদি মনে করো যে এই 12 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট আয়তক্ষেত্রটিকে যদি একটি ঘরের দরজা, সেটি কিন্তু আয়তক্ষেত্রের আকৃতি, সেটিকে যদি আমরা এক অক্ষ স্থির রেখে চতুর্দিকে এইভাবে ঘুরাই, তাহলে কিন্তু যে ঘনবস্তুটি উৎপন্ন সেটি হবে তোমার সমবৃত্তভূমি বেলন। তাহলে এই বেলন যদি হয়, তাহলে আমাদের এখানে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার, একটি বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে সমবৃত্তভূমি বেলন আকৃতির ঘনবস্তু উৎপন্ন হবে, যার উচ্চতা হবে
এখানে 12 এবং ভূমির ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। এখানে তোমার এই যে অঙ্কের যে সমস্যাটি সেটা কিন্তু হচ্ছে তোমার যে বৃহত্তর বাহু হচ্ছে এখানে তোমার 12 সেন্টিমিটার। এই 12 সেন্টিমিটার যদি বৃহত্তর বাহু হয়, এই 12 সেন্টিমিটারকে যদি কোনো অক্ষের সাথে যদি শক্তভাবে আটকে যদি তুমি চতুর্দিকে এমন ভাবে ব্যবস্থা করো, চতুর্দিকে যদি এভাবে ঘুরাও, তাহলে কিন্তু এই বেলন আকৃতির যে ঘনবস্তু উৎপন্ন হয়, অর্থাৎ বেলনের তোমার চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় সেটি হবে বেলন। তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তাহলে সমাধান হবে এখানে যে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার দেওয়া আছে, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো দেওয়া আছে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য তোমার কত? 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার এবং প্রস্থ তোমার 5 সেন্টিমিটার। এখানে প্রস্থ যদি 5 সেন্টিমিটার হয় আর 12 সেন্টিমিটার যদি দৈর্ঘ্য হয়, একটি বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে একে বৃহত্তর বাহুর চারদিকে ঘোরালে বা চতুর্দিকে ঘোরালে একটি সমবৃত্ত ঘোরালে একটি, দেখো সমবৃত্ত ভূমি ঘনবস্তু উৎপন্ন হবে যার উচ্চতা হবে h তোমার 12 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ এবং ভূমির ব্যাসার্ধ আর একটু হবে 5 সেন্টিমিটার। তাহলে উৎপন্ন ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সুতরাং উৎপন্ন ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পাই r প্লাস h। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা দেখি এবং এর আয়তন হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পাই এর মান বসাও 31416, আর এর মান ভূমির ব্যাসার্ধ 5 যোগ 12। তাহলে দেখো
গুণন 3.1216 গুণন 5 গুণন 17, এখানে যদি তুমি গুণ দাও তাহলে আমরা এখানে পাচ্ছি, দেখো যে এখানে 534.071 534.071 সেন্টিমিটার। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। 534.07 এগুলি গুণ করলে এর ভ্যালু আসে। তো কাজেই আমরা এটি কিন্তু উৎপন্ন ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এখানে শেষ করলাম। এখন আমার যেটুকু বাকি রয়েছে সেটি হচ্ছে যে তোমার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেন ঘনবস্তুটির আয়তন। এখন লেখো অতএব ঘনবস্তুটির আয়তন হবে, আমরা উপরে যাই, দেখো ঘনবস্তুর আয়তন হবে অতএব, আবার দেখো যে উৎপন্ন ঘন বস্তুর আয়তন, এখানে আমরা লিখতে পারি পাই আর স্কয়ার এইচ, পাই এর মান 3.146, আর এর মান 12, এইচ এর মান, আর এর মান ভূমির ব্যাসার্ধ পাই আর হচ্ছে 12। তাহলে আমরা লিখতে পারি, দেখো 942.48 942.48 ঘন সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে দুটি উত্তর হবে, একটি হচ্ছে তোমার এত ঘন সেন্টিমিটার, আরেকটি হবে তোমার এত বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আজকে আমি এখানে উদাহরণ তোমার 32 এবং হচ্ছে উদাহরণ 33 সেটি কিন্তু আমি সমাধান করে দিয়েছি। এখানে দেখো সমাধান 32 আর 33, এই উদাহরণ দুটো কিন্তু ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক। সেখানে আমি তোমাদের সমাধান করে দিয়েছি। এখানে দেখো যে এর আয়তন, তার মানে উৎপন্ন ঘনবস্তু, তার মানে বেলনের আয়তন আমরা পেয়েছি পাই আর স্কয়ার এইচ, এটিকে মান বসিয়েছি। পায়ের মান 3.1416 এবং আর ভূমির ব্যাসার্ধ 5 এবং বর্গ 12 হচ্ছে তোমার উচ্চতা বেলনের। এখানে গুণ করলে আবার ক্যালকুলেশন করলে 942.48 ঘন সেন্টিমিটার আমরা ফলাফল পেয়েছি আয়তন। এবং এর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের মান পেয়েছি বা বের পেয়েছি আমরা 534.071 বর্গ সেন্টিমিটার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা প্রত্যেকে খাতায় এগুলি তুলে নিয়ে ট্রাই করো। আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়া। আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে হেল্প করার জন্য অব্যাহত রাখবো আমার প্রচেষ্টা। আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে, একটি কমেন্ট, লাইক করে দেওয়া। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তোমরা সকলে ভালো থাকো।